প্রায় 2 বছর পর শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধ শুরু। প্রথমবার পরীক্ষা হবে 7 বিভাগীয় শহরে। হল না খোলায় আবাসন সংকটের শঙ্কায় পরীক্ষার্থীরা। কক্সবাজারের গুলিতে রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ নিহত। প্রত্যাবাসন প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকার কারণে হত্যা ধারণা সচেতন সমাজের, খতিয়ে দেখছে পুলিশ। অবশেষে কাটল আরটিপিসিআর জটিলতা। করোনা টেস্টের পদ্ধতিতে আমিরাতের সম্মতির পর বিমানবন্দরে নমুনা পরীক্ষা শুরু। দুবাইগামী প্রবাসীদের সন্তোষ। চিত্রনায়িকা পরিমণিকে 3 দফায় রিমান্ড দেয়া বিচারকরা অনুতপ্ত। হাইকোর্টকে জানালেন অ্যাটর্নি জেনারেল। প্রশিক্ষণের অভাবে দিতে পারেননি যথাযথ ব্যাখ্যা। এবং ধামাকার কাছে গ্রাহক ও মার্চেন্টদের পাওনা 400 কোটি টাকা। ট্রেড লাইসেন্স ছাড়াই করছিল ব্যবসা। সিওও সহ গ্রেফতার 4 ই-কমার্স প্রতিষ্ঠানের। করোনাকালে প্রায় 2 বছর পেরিয়ে শুক্রবার শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধ। এবারই প্রথম ঢাকার বাইরে 7টি বিভাগীয় শহরে একযোগে হবে ভর্তি পরীক্ষা। এক আসনের জন্য লড়বেন 46 জন। মফস্বল থেকে আসা শিক্ষার্থীদের কথা মাথায় রেখে সময়সূচিতেও আনা হয়েছে পরিবর্তন। আর ডিজিটাল জালিয়াতি রোধে জিরো টলারেন্সের কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। করোনার সংক্রমণে কেটে গেছে প্রায় 1.5 বছর। এই সময়ে বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম, যদিও মাঝে অনলাইনে হয়েছে ক্লাস ও পরীক্ষা। তবে 1 অক্টোবর ভর্তি পরীক্ষার মাধ্যমে সশরীরে শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। আগামী 1 অক্টোবর বিজ্ঞান অনুষদের ক ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে 2020-21 শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। 2 অক্টোবর কলা অনুষদের খ ইউনিট, 9 অক্টোবর চারুকলার চ ইউনিট, 22 অক্টোবর ব্যবসায় শিক্ষার গ ইউনিট এবং 23 অক্টোবর অনুষ্ঠিত হবে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা। শিক্ষার্থীরা যেন পরীক্ষার দিন সকালে জেলা ও মফস্বল থেকে এসেও ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে, সেজন্য প্রতিটি পরীক্ষা শুরু হবে বেলা 11টা থেকে। 11টায় করার উদ্দেশ্য হলো যে যাতে যেহেতু বিভাগীয় শহরে যাবে, আশপাশ থেকে আসবে, সুতরাং সকালে যাতে রওনা হয়ে পরীক্ষা কেন্দ্রে যথাসময়ে উপস্থিত হতে পারে। তো সে কারণে 11টায় সময়টা নির্ধারণ করা হয়েছে। পরীক্ষার সময়কাল হলো 1.5 ঘন্টা। এবারই প্রথম ঢাকার বাইরে 7 বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে পরীক্ষা। সংশ্লিষ্ট বিভাগের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়কেই কেন্দ্র হিসাবে বেছে নেওয়া হয়েছে। তবে ঢাকার বাইরে কেন্দ্র থাকায় জালিয়াতি রোধে গোয়েন্দা নজরদারি সহ কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলছে প্রশাসন। তথ্য উপাত্ত এগুলোর আদান প্রদানের মাধ্যমে যাতে দ্রুত যে কোনো অপরাধী চক্র, যে কোনো ধরনের অসাধু চক্র, জালিয়াতি চক্রের হোতা, তাদেরকে দ্রুত শনাক্ত করা যায়। ভর্তি পরীক্ষার মোট নম্বর থাকছে 120। 60 নম্বরের এমসিকিউ এবং 40 নম্বরের লিখিত পরীক্ষা হবে। আর এসএসসি ও এইচএসসির ফলাফলের উপর থাকছে 20 নম্বর। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কেন্দ্র হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়েও। আর 4 অক্টোবর শুরু হচ্ছে বিশ্ববিদ্যালয়টির নিজস্ব ভর্তি পরীক্ষাও। তবে এবার হলে থাকার সুযোগ না থাকায় আবাসন সংকটে বিপাকে পড়ছেন হাজার হাজার পরীক্ষার্থী। এ অবস্থায় মেস মালিকদের এগিয়ে আসার অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আব্দুস সালামের তোলা ছবিতে সাইফুর রহমান রকির রিপোর্ট। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2020-21 শিক্ষাবর্ষের 3 দিনব্যাপী ভর্তি পরীক্ষা আগামী 4 অক্টোবর থেকে শুরু হবে। এবছর 3টি ইউনিটে প্রায় 1,28,000 ভর্তিচ্ছু শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিবে। 59টি বিভাগে মোট আসন সংখ্যা 5,000। এছাড়া 1, 2, 9, 22 ও 23 অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাও অনুষ্ঠিত হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এখানেও বিভাগের 30,000 পরীক্ষার্থী রয়েছে। প্রতি বছর ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকেরা হলের ভেতরে বিভিন্ন স্থানে থাকার সুযোগ পেলেও করোনার কারণে এবার হল বন্ধ রাখায় শুধু ছাত্রীরাই সেই সুযোগ পাবে। মেসে উঠতে গিয়ে সেখানে দেখছি যে কোনো মেসও ফাঁকা নেই, সবগুলো বুক হয়ে গেছে। শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছে এক জায়গায় থাকার কারণে। অনেক লোক থাকছে এক রুমে। মেসে যারা অবস্থানরত তারাও অনেকে বাড়িতে আছে, তাদের কাছে কোনো মেহমান আসতে পারতেছে না, যার কারণে আমাদের এখানে চাপ বেশি।
উদ্ভূত পরিস্থিতিতে ভর্তিচ্ছুদের সহায়তায় মেস মালিকদের এগিয়ে আসার অনুরোধ জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আর মেস মালিক সংগঠন জানায় মেসে অবস্থানরত বর্ডাররা তাদের রুমে একজন করে পরীক্ষার্থীকে ফ্রিতে রাখতে পারবে। 60 to 70% যারা আসবেন তাদের গার্ডিয়ান সহ হয়তো আমরা প্রশাসনের সহায়তায় তাদেরকে আমরা সহযোগিতা দিতে পারবো। তাদের কাছ থেকে আমরা শুধু অ্যাডমিট কার্ডের ফটোকপিটা নিব এবং বাবা বা মায়ের মোবাইল নাম্বারটা জমা নিয়ে আমরা তাদের শিক্ষার্থীর সঙ্গে আমরা ফ্রিতে আমরা রাখবো। আর ভর্তি পরীক্ষা যাতে নির্বিঘ্নে অনুষ্ঠিত হয় সেজন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান নগর পুলিশের শীর্ষ কর্মকর্তা। 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে, আমাদের ইন্টেলিজেন্স থাকবে, আমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থা থাকবে। নগরীতে ছোট বড় মিলিয়ে আবাসিক প্রায় 5000 ছাত্র ও ছাত্রীবাস এবং 60টি হোটেল রয়েছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। চিত্রনায়িকা পরিমণিকে দফায় দফায় রিমান্ডে দেয়া 2 বিচারককে আবারও ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। 24 অক্টোবরের মধ্যে সত্যায়িত আকারে লিখিত ব্যাখ্যা দিতে হবে তাদের। অ্যাটর্নি জেনারেল আদালতকে বলেন, বিচারকরা ভুল করেছেন, তারা অনুতপ্ত। প্রশিক্ষণের অভাবে প্রথমবার যথাযথভাবে ব্যাখ্যা দিতে পারেননি তারা। পরিমণিকে 3 দফা রিমান্ডে নেয়ার পর সামনে আসে আইনি বিধানের নানা অসঙ্গতি। প্রশ্ন ওঠে রিমান্ড নিয়ে উচ্চ আদালতের নীতিমালা না মানার বিষয়টিও। মূলত পরীর 2য়, 3য় দফার রিমান্ড যে অযৌক্তিক ছিল তা আগেই জানিয়েছিলেন দেশের উচ্চ আদালত। কিন্তু কেন রিমান্ড মঞ্জুর করা হলো সে বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয় বিচারকের কাছে। বিচারকরাও অনিচ্ছাকৃত ভুল বলে ক্ষমা চান হাইকোর্টের কাছে, কিন্তু আদালত ওই ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেননি। বুধবার বিচারকদের এ বিষয়ে আদেশ দেওয়ার কথা ছিল। শুনানির শুরুতে অ্যাটর্নি জেনারেল আদালতকে জানান, রিমান্ড দেয়া বিচারকরা বয়সে তরুণ, ভুল করে তারা অনুতপ্ত। প্রশিক্ষণের অভাবে প্রথমবার যথাযথভাবে ব্যাখ্যা দিতে পারেননি। ভুল বা ক্ষমা যেটাই হয়েছে ওনাদের পক্ষে, সেটার পক্ষেই স্যার বলেছেন, এবং স্যার বলেছেন যে কোর্ট তখন বলেছেন যে আচ্ছা ঠিক আছে, যেটাতেই আপনাদের বক্তব্য সেটা লিখিত আকারে দেন। পরে 24 অক্টোবরের মধ্যে 2 বিচারককে আবার লিখিত ব্যাখ্যা দেওয়ার আদেশ দেওয়া হয়। সমভাবেই তারা ক্ষমা প্রার্থনা করলেন, কিন্তু যে ব্যাখ্যাটা প্রদান করলেন সেই ব্যাখ্যাটা আদালতের কাছে যেমন আজকে সন্তোষজনক মনে হয়নি, তেমনি আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ আইনজীবী লার্নেড অ্যাটর্নি জেনারেল স্যারও অ্যাপিয়ার করেছেন এবং ওনাদের পক্ষে সময় চেয়েছেন। সেই সময়ের পরিপ্রেক্ষিতে আগামী 24 তারিখ রাখা হয়েছে। পরিমণিকে 3 দফায় 19 দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। আদালত প্রথম দফায় 4, দ্বিতীয় দফায় 2 এবং শেষ দফায় 1 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। মাদক মামলায় 27 দিন জেল খাটার পর 1 সেপ্টেম্বর কারামুক্ত হন পরিমণি। আগামী 10 অক্টোবর এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সব অনিশ্চয়তা কাটিয়ে প্রবাসীদের জন্য চালু হলো দুবাইগামী ফ্লাইট। বিমানবন্দরে করোনা টেস্টের পদ্ধতিতে আরব আমিরাতের সম্মতির পর বুধবার সন্ধ্যা থেকেই RT-PCR ল্যাবে শুরু হয় নমুনা পরীক্ষা। এতে স্বস্তি প্রকাশ করেন দুবাইগামী প্রবাসীরা। RT-PCR নিয়ে প্রায় 1 সপ্তাহের গোলকধাঁধার পর অবশেষে কেটে গেল সব জটিলতা। বিমানবন্দরে করোনা পরীক্ষার পদ্ধতিতে সংযুক্ত আরব আমিরাতের অনুমোদনের পর বুধবার সন্ধ্যার পর থেকেই RT-PCR ল্যাবে নমুনা পরীক্ষা শুরু হয়। এতে স্বস্তি জানান দুবাইগামী যাত্রীরা। ভিতরে কোনো ঝামেলা হয়নি, ওরা বেশ হেল্পফুল ছিল। আর স্পেশালি তারা মহিলাদের জন্য আলাদা একজন ভিতরে অ্যাটেন্ডেন্ট রেখেছে, সো ওই মহিলাটা আমাদেরকে হেল্প করেছে। আলহামদুলিল্লাহ, এখন ডাইরেক্ট যাবে জনগণ। আমি একটু কষ্ট করলে সমস্যা নাই, কিন্তু আমার ভাইয়েরা সবাই সহজ। ওখানে না থাকলে তো আমাদের ইনকাম হচ্ছে না, যেহেতু ইনকাম না হচ্ছে আমাদের ফ্যামিলিগতভাবে অনেকবার প্রবলেম আমাদের ফেস করতে হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা অনেক থ্যাংক ইউ জানাই। ল্যাবের প্রতিনিধিরা জানান 2 ঘন্টার মধ্যে 1000 জনের করোনা পরীক্ষার সক্ষমতা রয়েছে তাদের। পরীক্ষার ফি ধরা হয়েছে জনপ্রতি 1600 টাকা। সিস্টেম ডেভেলপমেন্ট করে রেখেছি, যে প্রোটোকল আমাদেরকে স্বাস্থ্য অধিদপ্তর এবং সিভিল এভিয়েশন থেকে করে দেওয়া আছে, সেই অনুসারে আমাদের 6টা ল্যাবের প্রতিনিধিরা আমাদের সেইভাবেই সেই সেকশনে ম্যান পাওয়ার ডিপ্লয় করে আমরা খুব সুষ্ঠুভাবে আমরা প্যাসেঞ্জারকে হ্যাসেল ফ্রিভাবে আমরা সার্ভিসটা দিয়ে যাচ্ছে। এদিকে বেবিচক চেয়ারম্যান জানান, এখন থেকে নিয়মিত ফ্লাইটেই যেতে পারবেন যাত্রীরা। যাওয়ার জন্য যে শর্তটা হচ্ছে যে একজন যাত্রীকে 48 ঘন্টা আগে PCR করা থাকতে হবে এবং বিমানবন্দরে এসে যাত্রা পূর্বে 6 ঘন্টা আগে আমাদের যে যাত্রীরা যাচ্ছেন তাদের এখান থেকে টেস্ট করে তারপরে রেজাল্ট নিয়ে যেতে হবে। যাত্রা শুরুর 6 ঘন্টার মধ্যে বিমানবন্দরে আবারও করোনা পরীক্ষা করতে হবে দুবাইগামী যাত্রীদের। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা।
লোভনীয় গগনচুম্বী অফার দিয়ে গ্রাহক ও মার্চেন্টদের 400 কোটি টাকা হাতিয়ে নিয়েছে ধামাকা। ই কমার্স প্রতিষ্ঠান এই অনলাইন শপের ছিল না কোনো ট্রেড লাইসেন্স বা ব্যাংক অ্যাকাউন্ট। টঙ্গী থানায় প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় চিফ অপারেটিং অফিসার সিরাজুল ইসলাম রানা সহ 3 জনকে গ্রেফতার করেছে র্যাব। এদিকে ই ভ্যালি ও ধামাকা সহ 4 ই কমার্স প্রতিষ্ঠানের সদস্যপদ স্থগিত করেছে ই ক্যাব। 2020 সালের অক্টোবর থেকে ইন্টারনেট দুনিয়ায় গ্রাহকদের টার্গেট করে একের পর এক গগনচুম্বী অফার ছাড়ে ধামাকা শপিং.com। কম মূল্যের এসব অফারের ফাঁদে পড়ে হাজার হাজার গ্রাহক। শেষ পর্যন্ত তারা এই শপিং অনলাইনের কাছে খুইয়েছেন লাখ লাখ টাকা। সবশেষ 23 সেপ্টেম্বর টঙ্গীতে এমডি, সিওও সহ 11 জনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলা করে একজন ভুক্তভোগী গ্রাহক। এরই প্রেক্ষিতে বুধবার ভোরে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে ধামাকার সিওও সিরাজুল ইসলাম রানাকে গ্রেফতার করে র্যাব। সঙ্গে গ্রেফতার হয় একই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন 2 কর্মকর্তা। সাপ্লায়ার যারা আছেন বা সেলার যারা আছেন তাদের প্রায় 200 কোটি টাকা বকেয়া হয়েছে। যারা কাস্টমার বা বায়ার তাদের প্রায় 150 কোটি টাকা বকেয়া হয়েছে এবং বিভিন্ন চেক ইস্যু করেছে বিভিন্ন কাস্টমারদের। এটা প্রায় 30 থেকে 40 কোটি টাকার চেক ইস্যু করা হয়েছে। অর্থ সংকটের কারণে গত এপ্রিল থেকে মূলত কোনো ধরনের পণ্যই ডেলিভারি করা হয় নাই। রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে আরও জানানো হয়, ধামাকার নেই কোনো ট্রেড লাইসেন্স। ইনভ্যারিয়েন্ট টেলিকম বাংলাদেশের লাইসেন্সে কাজ চালিয়ে আসছিল তারা। ধামাকার 3 লাখ গ্রাহকের মধ্যে প্রায় 50,000 গ্রাহকের বিভিন্ন পণ্য বকেয়া রয়েছে। ধামাকার নামে কোনো ধরনের ব্যাংক অ্যাকাউন্ট নেই বা কিছুই নেই। সেখানে ইনভ্যারিয়েন্ট টেলিকম বাংলাদেশ এদের যে বিভিন্ন অ্যাকাউন্ট, এই সকল অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী 750 কোটি টাকার তো ছিল বিভিন্ন অ্যাকাউন্টে, সেখানে বর্তমানে যৎসামান্য টাকা, যেটা 1 লাখেরও কম টাকা তাদের অ্যাকাউন্টে রয়েছে। প্রতিষ্ঠানটির সঙ্গে সম্পর্কিত ব্যক্তিদের 14টি অ্যাকাউন্ট ফ্রিজ করেছে বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ব্যুরো। মানি লন্ডারিং তদন্ত করছে সিআইডি। এদিকে ধামাকা, ইভ্যালি সহ 4 ই কমার্স প্রতিষ্ঠানের সদস্যপদ স্থগিত করেছে ই ক্যাব। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। বিএনপির আন্দোলনের ডাকে সরকার ভয় পেয়েছে উল্লেখ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এজন্যই আওয়ামী লীগ নতুন করে চড়াও হচ্ছে। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। জবাবে অন্য এক অনুষ্ঠানে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তাদের আন্দোলন একেবারেই নিষ্ফলা। খাতা কলমে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে বাকি এখনও বেশ খানিকটা সময়, কিন্তু এখন থেকেই যেন উত্তপ্ত হচ্ছে মাঠ। রাজনৈতিক দলগুলোর সভা সমাবেশে ঘুরে ফিরেই আসছে নির্বাচনমুখী আলাপ। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এক অনুষ্ঠানে যোগ দেন দলটির মহাসচিব সহ কেন্দ্রীয় নেতারা। এ সময় মহাসচিব বলেন, বিএনপির আন্দোলন প্রস্তুতিতে সরকার ভয় পেয়েছে। বিএনপি জেগে উঠছে। এই যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের তত্ত্বাবধানে যে নতুন নতুন করে বিএনপিকে সাজানো হচ্ছে, কমিটি গঠন করা হচ্ছে, এতে করে নতুন জোয়ার সৃষ্টি হয়েছে, নতুন প্রাণের সৃষ্টি হয়েছে বন্ধুগণ। আর সেই জন্যই আজকে তাদের আবার হৃদকম্প উপস্থিত হয়েছে, কারণ তারা ভয় পেয়েছে, কাঁপছে। এদিকে এই ভয় পাওয়াকে একেবারেই উড়িয়ে দিচ্ছে আওয়ামী লীগ। দুপুরে জাতীয় জাদুঘরে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এক আয়োজনে ওবায়দুল কাদের বলেন, লন্ডনের টেমস নদীর জোয়ারে মিথ্যে স্বপ্ন দেখছে বিএনপি। দূরে টেমস নদীর পার থেকে ডাক আসছে, কিন্তু টেমস নদীর জোয়ারে তো বাংলাদেশে আন্দোলন হবে। দলটির আন্দোলন আগের মতোই নিষ্ফল হবে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিএনপির মোরাগাঙ্গে 13 বছরেও আন্দোলনের জোয়ার আসেনি, সে জোয়ার দিয়ে আসবে। হাত ভেঙে গেছে, বিএনপির ভাঙ্গা হাত আর জমবে না। সততা ও সাহস নিয়ে চলা যুদ্ধে বিএনপি নয়, শেখ হাসিনাই জয়ী হবেন বলেও বিশ্বাস আওয়ামী লীগের। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। 17 নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ও 11 নভেম্বর ভোট গ্রহণের দিন ধার্য করেছে কমিশন। আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয়ে এই বিষয়ে ব্রিফিং করেন সিইসি KM নুরুল হুদা। ডিসেম্বরের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলো ডিসেম্বরের মধ্যে
শেষ করা হবে। জেলা পরিষদের নির্বাচন হয়তো জানুয়ারি মাসের মধ্যে শেষ করা হবে। পরবর্তী কমিশন গঠন করার ব্যাপারে রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে হওয়া উচিত, অবশ্যই সেটা হওয়া উচিত। আমি সেটা সমর্থন করি যে তারা যেন সমর্থনযোগ্য একটা নির্বাচন কমিশন হয়, সেভাবে তাদের সেরকম একটা কমিশন হওয়া উচিত। সেটা তো ওরা মহামান্য রাষ্ট্রপতি করতে পারেন। গত বছর যে মহামান্য রাষ্ট্রপতি সকল রাজনৈতিক দলের নেতাদের সাথে কথা বলেছিলেন, সেটা মহামান্য রাষ্ট্রপতির বিষয়। প্রবাসী সময়ে আরও থাকছে। ভারতের মহারাষ্ট্রে প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যায় 2 দিনে 17 জনের মৃত্যু। পশ্চিমবঙ্গেও ভারী বর্ষণ, ফের ডুবল কলকাতা। ফুড গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি টপার প্রেসার কুকার রান্নায় 55% সময় বাঁচায়। টপার প্রেসার কুকার। সেপ্টেম্বর শেষ, তারপরও হাসপাতালগুলোতে ভরা মৌসুমের মতোই ডেঙ্গু রোগী। চলতি মৌসুমে এখনই কমবে না ডেঙ্গুর প্রাদুর্ভাব, তাই অক্টোবর নিয়েও দেখা দিয়েছে আশঙ্কা। এই অবস্থায় সীমাবদ্ধতার নানা অজুহাত সিটি কর্পোরেশনের। ঠিক মাসখানেক আগে রাজধানীর মগবাজারে এই নির্মাণাধীন ভবনটিতে এডিসের লার্ভা পাওয়ার কারণেই জরিমানা করে সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। মাসখানেক বাদে আবারও ঠিক একই অবস্থা। এখানে এসে সেই বদ্ধ পানিতেই কিলবিল করছে লার্ভা। শুধু তাই নয়, এখানে কিন্তু উড়ে বেড়াচ্ছে বেশ কিছু এডিস মশা। চোখের সামনে এমন অবস্থার পরেও শেষ নেই অজুহাতের। আমার যদি বহিরাগত মশাতে মেরে ফেলে, সে মশাটা আমার তো ওখানে ডিম পারবে না, তো মশাই মারতেছে না। আগে মশা মারেন তাহলে মনে হয় আর ডিম পারবে না। এদিকে সেপ্টেম্বরে এসেও রোগীর সংখ্যা প্রতিদিনই 2 শতাধিক। অন্যদিকে কেবল নির্মাণাধীন ভবনই নয়, অলিগলিতে উকি দিলেই দেখা মিলছে এডিসের লার্ভার। তার উপর কয়েকদিনের থেমে থেমে বৃষ্টি যেন মরার উপর খাড়ার ঘা। সবখানে জমছে পানি, অথচ নগরবাসীর অভিযোগ ভাটা পড়েছে সিটি কর্পোরেশনের অভিযানের। পাশে বাড়িতে 3 ফ্যামিলিতে ডেঙ্গু হয়েছে, আর মশার ওষুধ মাঝে মধ্যে আসে দেওয়া যায়। অনেকদিন আসে না, কিন্তু তার আগে যখন মাঝে মাঝে আসতো, কিন্তু আসলে ওই রোডের পাশ দিয়ে অল্প অল্প দিয়ে চলে যেত। তবে নগর কর্তৃপক্ষ বলছেন নানা সীমাবদ্ধতায় সম্ভব হয় না টানা অভিযান চালানো। একটা সপ্তাহ আমরা করি, আবার 4-5 দিন গ্যাপ দিয়ে আবার করি। একটা লোকের তো সকালে এই রাত্রে 3টার সময় আর ঝাড়ু দেওয়া শুরু করে এবং ইয়ে করবে, এই জন্য মাঝে মাঝে একটু গ্যাপ দিই। এসব দিক বিবেচনায় বিশেষজ্ঞরা বলছেন সেপ্টেম্বর শেষেও ভরা মৌসুমের মতো ডেঙ্গুর কারণ। অক্টোবর নিয়েও শঙ্কা তাদের। যে মাত্রায় আছে ইনফেকশনটা, সংক্রমণটা, সেটা খুবই হাই লেভেলে আছে। সেখান থেকে ধীরে ধীরে কমে আসতেছে, যার ফলে রোগীর সংখ্যা কিন্তু প্রতি সপ্তাহে অনেক রোগী এই সারা অক্টোবর মাসেই কিন্তু আপনার রোগী থাকবে। চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রায় 18,000। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। করোনা মহামারীতে সারা দেশে বন্ধ হয়ে গেছে প্রায় 3,500 কিন্ডারগার্টেন। এতে অনিশ্চিত হয়ে পড়েছে হাজার হাজার শিক্ষার্থীর শিক্ষা জীবন। শিক্ষাবিদরা বলছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির সুযোগ দিয়ে এই সমস্যার সমাধান সম্ভব। এদিকে আবারও ঘুরে দাঁড়াতে সহজ শর্তে প্রণোদনা চায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন। পিঙ্কি আক্তারের রিপোর্ট। ঢাকা সহ সারা দেশের বিভিন্ন জায়গায় কিন্ডারগার্টেন স্কুল বন্ধের চিত্র এমন আরও অনেক। মিরপুর শাহালি থানা এলাকার এই ভবনটিতে ছিল নবাবেরবাগ সেন্ট্রাল হাই স্কুল। শিক্ষক কর্মচারীদের বেতন ও স্কুল খরচ বহন করতে না পারায় তা এখন বন্ধ। চিরচেনা ক্লাসরুমে পাঠ্য নির্দেশনার জন্য হোয়াইট বোর্ড পড়ে থাকলেও এখন তা শুধুই জড়বস্তু। আমার খুব কষ্ট লাগে যে বেঞ্চগুলো দেখলে, তা বোর্ডগুলো দেখলে, এগুলো খুব খারাপ লাগে। আর লকডাউন শেষে শিক্ষা কার্যক্রম চালু হলেও অনেক শিক্ষার্থী ফিরতে পারেনি তাদের প্রিয় ক্লাসরুমে, আর তাই শিক্ষাবর্ষ পিছিয়ে পড়ার ঝুঁকি নিয়ে শঙ্কিত অভিভাবকরা। এবছর তো আমরা কোন স্কুলে ভর্তি হতে পারছি না। সবাই স্কুলে যাচ্ছে, আমরা যাতে পারতে আসি না। আমাদের স্কুলটা খুলে দেওয়া হোক, আমরাও যাব স্কুলে। যদি অল্প খরচে পড়ানো যায় তাইলে এই স্কুলে আবার ভর্তি করে একদম স্কুল চালু করলে। আমি আসলে জানি না তাদের স্কুলটা খুলতে পারবো কিনা, এবং তারা এখন কোথাও ভর্তিও হতে পারতেছে না। তাদের ভবিষ্যৎ নিয়ে আমি খুবই দুশ্চিন্তায় আছি। 3 তলা ভবনের এই শিক্ষা প্রতিষ্ঠানের 12টি কক্ষে শিক্ষার্থী সংখ্যা 250। মূলত এলাকার নিম্ন মধ্যবিত্ত শিক্ষার্থীরাই পড়তে আসতেন এখানে, যাদের শিক্ষা ভবিষ্যৎ এখন অনেকটাই অনিশ্চয়তা রয়েছে।
কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের দাবি, দেশে প্রাক প্রাথমিকের 30% শিক্ষার্থী কিন্ডারগার্টেনের, আর তাই দেশের শিক্ষার হার ও মান ধরে রাখতে এবং বেকার সমস্যা মোকাবেলায় সহজ শর্তে সরকারি প্রণোদনা পেলেই আবারও ঘুরে দাঁড়াবে এসব প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখার জন্য আমি অনুরোধ করব যে মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাদেরকে সহজ শর্তে কিছুটা ঋণ দেয়। আর শিক্ষাবিদরা বলছেন, বন্ধ হয়ে যাওয়া প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি সুবিধা দিয়ে ও শিক্ষক সংখ্যা বাড়িয়ে এই সমস্যার সমাধান সম্ভব। কিন্ডারগার্টেন নিঃসন্দেহে টিকে আছে যারা ভালো, যাদের শিক্ষার্থী সংখ্যা বেশি সেই দিক থেকে, এবং যারা বন্ধ হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে সরকার হয়তো তাদেরকে কিছু প্রণোদনা দিয়ে তাদেরকে টিকিয়ে রাখতে পারে। কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মতে সারা দেশে 40,000 কিন্ডারগার্টেন স্কুল রয়েছে, যার মধ্যে 1800 স্কুল নিবন্ধিত। এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় 75 লাখ। পিঙ্কি আক্তার, সময় সংবাদ, ঢাকা। চুল কেটে দেয়ায় ইস্যুতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সকল প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করেছেন সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ফারহানা ইয়াসমিন। তবে তাকে স্থায়ী অপসারণের এক দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এদিকে 14 শিক্ষার্থীর ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী। শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। একটাই দাবি, অভিযুক্ত শিক্ষকের স্থায়ী অপসারণ। পরীক্ষা বর্জন করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন তারা। এদের মধ্যে আমরণ অনশন করছেন 12 শিক্ষার্থী। আমাদের এক দফা দাবি, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে যেই স্বেচ্ছাচারী এবং বিকৃতমনা যে শিক্ষক নামের কলঙ্ক ফারহানা ইয়াসমিন বাতেন, তাকে অনতিবিলম্বে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে। ফারহানা ইয়াসমিন বাতেনের নিঃশর্ত পদত্যাগ। আমরা ওনাকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে দেখতে চাই না। স্থায়ী বহিষ্কার এবং একই সাথে উনি কোনো স্কুল, কলেজ, কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য শিক্ষক না হতে পারে। উনি ওনার জীবদ্দশায় যেন আর কোনো শিক্ষকতা করতে না পারে। এদিকে শিক্ষার্থীদের তোপের মুখে ক্যাম্পাস ত্যাগ করেন ভারপ্রাপ্ত উপাচার্য আব্দুল লতিফ। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে মঙ্গলবার রাতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পরিচালনা বোর্ডের সভায় অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিন সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান পদ, সহকারী প্রক্টর পদ ও প্রক্টোরিয়াল বোর্ডের সদস্য পদ থেকে লিখিতভাবে পদত্যাগ করেন। গত 26 সেপ্টেম্বর দুপুরে বিশ্ববিদ্যালয়টির সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের প্রথম বর্ষের রাষ্ট্রবিজ্ঞান পরিচিতি বিষয়ে পরীক্ষা ছিল। হলে ঢোকার সময় কাঁচি হাতে দরজার সামনে দাঁড়িয়েছিলেন ওই বিভাগের চেয়ারম্যান ও সহকারী প্রক্টর ফারহানা ইয়াসমিন। এ সময় যেসব শিক্ষার্থীর মাথার চুল লম্বা ছিল তাদের মাথার সামনের বেশ খানিকটা চুল কেটে দেন তিনি। অপমান সইতে না পেরে নাজমুল হাসান তুহিন নামে এক শিক্ষার্থী অতিমাত্রার ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। সাবেক সেনা কর্মকর্তা সিনহা হত্যা মামলার চতুর্থ দফায় দ্বিতীয় দিনে 16তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হয়েছে। পরবর্তী সাক্ষ্য গ্রহণের আগামী 10 থেকে 12 অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। এর আগে বুধবার সকালে কড়া নিরাপত্তায় জেলা কারাগার থেকে অভিযুক্ত 15 আসামিকে জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে আনা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, 83 জন সাক্ষীর মধ্যে এই পর্যন্ত 29 জনকে আদালত নোটিশ দিয়েছিলেন। গত 23 আগস্ট থেকে শুরু হওয়া সাক্ষ্য গ্রহণের চতুর্থ দফায় প্রথম দিন পর্যন্ত 17 জনের জবানবন্দি নেওয়া হয়। দ্বিতীয় দিনে 16তম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন টেকনাফ সদরের বাসিন্দা মোহাম্মদ হামজালাল। গত বছর 31 জুলাই রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সাবেক সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খান। নারায়ণগঞ্জে চালককে হত্যার পর ইজি বাইক ছিনতাইকারী চক্রের 6 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ছিনতাই করা 2টি ইজি বাইক। পাশাপাশি 5টি চোরাই গ্যারেজের সন্ধান পেয়েছে পিবিআই। এদিকে চক্রটির কঠোর শাস্তির দাবি করেছেন নিহতের স্বজনরা। শওকত আলী সৈকতের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। প্রথমে যাত্রী বেশি ওঠে ইজিবাইক কিংবা সিএনজি অটোরিকশায়, এরপর চালককে অচেতন করে অথবা কখনো হত্যা করে যানবাহন ছিনিয়ে পালিয়ে যায় তারা। পরে ছিনতাইকৃত গাড়ি বিভিন্ন গ্যারেজে নিয়ে বিক্রি করে দেয় তারা।
টানা 10 দিনের অভিযান চালিয়ে ঢাকা, নারায়ণগঞ্জ ও নীলফামারী সহ কয়েকটি জেলা থেকে গ্রেফতার করা হয় ইজি বাইক ছিনতাইকারী চক্রের 6 সদস্যকে। এদের চক্রের আরো 2-1 যে সদস্য যারা রয়েছেন তাদেরকে আমরা গ্রেফতারের চেষ্টায় আছি। আমরা বিশ্বাস করি খুব দ্রুত তাদেরকে আমরা আইনের আওতায় আনতে সক্ষম হব। এদিকে গত 6 সেপ্টেম্বর এই ছিনতাইকারী চক্রের কবলে পড়ে নিখোঁজ হন কুদ্দুস নামে এক ইজি বাইক চালক। তার সন্ধান চান স্বজনরা। কিভাবে আছে, কোনখানে আছে, আমরা এটা জানতে চাই যে কোন জায়গা কিভাবে আছে। এখন পর্যন্ত আমার বাবার কোনো খোঁজ পাওয়া যায় না, তো আমরা আশা করতেছি তারা আমার বাবার খোঁজটা যেন পায় দেয়, জীবিত হোক বা মৃত হোক। গত 3 বছরে 250টি ইজি বাইক ও অটোরিকশা ছিনতাই করেছে চক্রটি। ছিনতাইকৃত 2টি ইজি বাইক উদ্ধার সহ 5টি চোরাই গ্যারেজের সন্ধানও পেয়েছে পিবিআই। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। আগামী 3 ও 4 অক্টোবর অনুষ্ঠিত হবে রোম সিটি কর্পোরেশন নির্বাচন। বর্তমানে নির্বাচনী প্রচারণা নিয়ে ব্যস্ত বাংলাদেশি প্রার্থীরা। এবারের সিটি নির্বাচনে 2 বাংলাদেশি নারী প্রার্থী আলোচনার শীর্ষে রয়েছেন। নারী নেত্রী লায়লা শাহ ও সাংবাদিক জুমানা মাহমুদকে নিয়ে আশাবাদী প্রবাসীরা। নির্বাচনী হাওয়া বইছে ইতালির রোমে। 5 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে রোম সিটি কর্পোরেশন নির্বাচন। এবারের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত 2 ইতালীয় নারী প্রার্থী বেশ আলোচনা সৃষ্টি করেছেন। এছাড়া বিভিন্ন পদে আরো 5 জন বাংলাদেশি পুরুষ প্রার্থী রয়েছেন। তারা শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত এখন। লায়লা শাহ রোমের 5 ও 12 নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন এবং দ্বিতীয় প্রজন্মের জুমানা মাহমুদ রোম সিটি কাউন্সিলর পদ ছাড়াও 7 নম্বর মিউনিসিপিও থেকে প্রার্থী হয়েছেন। জুমানা মাহমুদ সিটি কাউন্সিলর পদে একমাত্র বাংলাদেশি নারী প্রার্থী। তাকে রোমের সব স্থান থেকেই ভোট দেয়া যাবে। বাংলাদেশি সহ প্রবাসীদের সমস্যার কথা তুলে ধরতে চাই এবং তাদের অধিকার রক্ষায় আমি কাজ করতে চাই। আমাদের প্রবাসীদের প্রতিনিধি হয়ে তারা কাজ করবে এবং তাদেরকে এগিয়ে যাওয়ার জন্যই আমরা আজকে এই পথটা তৈরি করে গেলাম। অন্যদিকে বাংলাদেশের কাউন্সিলর প্রার্থী ওয়াদুদ মিয়া রোমে প্রবাসীদের কল্যাণে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা 5 বছরে যে বিদেশিদের নাগরিকত্বের জন্য আমরা দাবি তুলব। সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে 22 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কেন্দ্রীয় সিটি কাউন্সিলর 48টি পদের জন্য লড়ছেন 1800-র বেশি প্রার্থী। আগামী রোববার সকাল 7টা থেকে রাত 11টা এবং সোমবার সকাল 7টা থেকে বিকেল 3টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। সময় সংবাদ, ইতালি। অক্টোবর মাসে দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে নির্মিত চলচ্চিত্র চিরঞ্জীব মুজিব। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে চলচ্চিত্রটির প্রদর্শনী অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়। লস অ্যাঞ্জেলেস থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা নিবেদিত শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে নির্মিত চলচ্চিত্র চিরঞ্জীব মুজিব। পূর্ণদৈর্ঘ্য এ চলচ্চিত্রটির পরিচালক নজরুল ইসলামের উপস্থিতিতে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার লস অ্যাঞ্জেলেসের একটি মিলনায়তনে এর প্রদর্শনী হয়। প্রদর্শনীর সূচনা বক্তব্যে পরিচালক নজরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুকে সঠিকভাবে উপস্থাপন করতে 2 ঘন্টা 16 মিনিটের সিনেমাটি নির্মাণ করা হয়েছে, যা আগামী অক্টোবর মাসে দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে। তোমার শিশুগুলো কিন্তু মনেই হয় না যে তুমি প্রাইমারি স্কুল পর্যন্ত লেখাপড়া করছো। হায়দার এন্টারপ্রাইজের ব্যানারে নির্মিত চলচ্চিত্রের নাম ভূমিকায় অভিনয় করেছেন আহমেদ রুবেল। ফজিলাতুন্নেসা মুজিবের ভূমিকায় আছেন চিত্রনায়িকা পূর্ণিমা। এতে আরও অভিনয় করেছেন খায়রুল আলম সবুজ, SM মহসিন, দিলারা জামান, আজাদ আবুল কালাম, শতাব্দী ওয়াদুদ সহ অন্যান্যরা। এই সিনেমাটি বানানোর পেছনে ইন্সপিরেশন মাননীয় প্রধানমন্ত্রী, ওনার প্রত্যক্ষ গাইডেন্সে এই সিনেমাটি তৈরি করেছি আমি। পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র চিরঞ্জীব মুজিব প্রদর্শনী শেষে ক্যালিফোর্নিয়া যুবলীগের পক্ষ থেকে কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করা হয়। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র। বাস্তবতা কঠিন হলেও এবারের টি-20 বিশ্বকাপে বাংলাদেশ সেমিফাইনাল খেলবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড তারুণ্য নির্ভর হলেও শেষ কয়েকটি সিরিজের অভিজ্ঞতা কাজে লাগবে বলে মন্তব্য করেন তিনি। এছাড়া আমিরাতের স্পোর্টিং উইকেটকে টাইগারদের জন্য চ্যালেঞ্জিং হিসেবে দেখছেন অ্যাশ। টি-20 বিশ্বকাপের ডামাডোল বাজছে, প্রস্তুত হচ্ছে অংশগ্রহণকারী দলগুলো। এরই মধ্যে ঘোষণা করা হয়েছে সব দলের চূড়ান্ত স্কোয়াড।
মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বে 15 সদস্যের দল ঘোষণা করা হয়েছে বাংলাদেশের। বিশ্বকাপের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন আফিফ হোসেন, মোহাম্মদ নাইম, শামীম হোসেন, শরীফুল ইসলাম, মেহেদী হাসান এবং নাসুম আহমেদ। তারুণ্য নির্ভর এই দল নিয়ে স্বপ্ন দেখছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। কেমন হতে পারে টাইগারদের বিশ্বকাপ যাত্রা, এমন প্রশ্নে আশার বাতি জ্বালালেন সাবেক এই অধিনায়ক। স্বপ্ন তো দেখি ডেফিনেটলি সেমিফাইনালে খেলবে বাংলাদেশ টিম, কিন্তু বাস্তবতা হয়তোবা আসলে ওই জায়গায় যাওয়াটা ডিফিকাল্ট, কারণ এভরি গেমই আমাদের জিতাটা ডিফিকাল্ট হয়ে যাবে এই ফরম্যাটে। যদি আমরা লাস্ট 3টা সিরিজ উইন করেছি, কিন্তু 3টা সিরিজ উইন করেছি সেখানে কিন্তু আমাদের খুব অতটা পরীক্ষা দিতে হয়নি। সবশেষ 3 সিরিজে ঈর্ষণীয় সাফল্য মাহমুদুল্লাহ বাহিনীর। জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড কুপকাত হয়েছে টাইগারদের থাবায়। তবুও তো আছে কিছু সংশয়। লাস্ট 2টা সিরিজ উইন করার মধ্যে আমি মনে করি না যে আমাদের কোনো প্লেয়ারের কনফিডেন্সটা অতটা হাই থাকবে, বিশেষ করে ব্যাটসম্যানদের। আর বলাররা তো হয়তোবা আর কি যেই কনফিডেন্সটা ওরা পাচ্ছে সেটা পাবে কিনা আমি ডাউট। ঘরের মাঠের সফলতাকে ছাপিয়ে আশরাফুলের কাছে গুরুত্বপূর্ণ আমিরাতের স্পোর্টিং উইকেট। এই উইকেটে বাড়তি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে টাইগার ক্রিকেটারদের। আইসিসি ইভেন্টগুলোর উইকেটগুলো কিন্তু আরও ভালো হয়। ট্রু উইকেটে কিন্তু একই জায়গায় বল করলে ব্যাটসম্যানের জন্য সহজ। সেই জায়গাটায় আপনার ট্রু উইকেটে আপনাকে কিন্তু ফ্লাইট ভেরিয়েশন, লেন্থ ভেরিয়েশন, পেস ভেরিয়েশন এগুলো করতে হয়। উদ্বিগ্ন না হয়ে বিশ্বকাপের আগে নিজেদের সানিয়ে নিয়ে আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে। সাজিদ আরাফাত, সময় সংবাদ, ঢাকা। টি-20 বিশ্বকাপে আর বাছাই পর্বে নয়, আগামীতে সরাসরি খেলতে চায় বাংলাদেশ ক্রিকেট দল। এজন্য দলীয় পারফরমেন্সের বিকল্প নেই। সময় সংবাদে এমনটাই জানিয়েছেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। আসন্ন বিশ্বকাপে চমকপ্রদ কিছু করার সংকল্প তার। অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের 2 পর্বের সাক্ষাৎকারের প্রথম পর্বের বিস্তারিত থাকছে হুমায়ুন কবির রোজের রিপোর্টে। নো কমেন্টস অন দ্যাট। তামিম ইকবালের মতো বিশ্বমানের ব্যাটারকে বিশ্বকাপ দলে না পাওয়া কিংবা নীরবে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া, এই ব্যাপারগুলোতে কোনো মন্তব্যই করতে চাননি অধিনায়ক মাহমুদুল্লাহ। কারণ মাঠের বাইরে সব ঘটনা ছাপিয়ে রিয়াদের মনোযোগ বিশ্বকাপের মঞ্চে। লক্ষ্য পরিষ্কার না করলেও আছে একটা সংকল্প। লাস্ট 3টা সিরিজ আমাদের বেশ ভালোই আমরা সিরিজগুলো জিতেছি এবং সেটার আত্মবিশ্বাসটা আমার মনে হয় কাজে আসবে এই ওয়ার্ল্ড কাপে। যেই গোলটা আছে এটা আমাদের টিমের ভিতরেই আছে এবং আই ডোন্ট ওয়ান্ট টু এক্সপ্রেস ইট অ্যাট দ্য মোমেন্ট। ইনশাল্লাহ যখন আমরা সেই গোলটা অ্যাচিভ করব, ইনশাল্লাহ আমি আপনাকে জানাবো। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের পরেও বাংলাদেশ দলের সাফল্য নিয়ে উঠেছে প্রশ্ন, বিশেষ করে মিরপুরের উইকেট। এমন অবস্থায় উল্টো প্রশ্ন ছুড়ে দিলেন অধিনায়ক নিজেই। আমার মনে হয় এখানে একটা আমার কোয়েশ্চেন আছে। আপনি দেখে থাকবেন জিম্বাবুয়েতে কিন্তু আমরা খুব স্পোর্টিং উইকেটে খেলেছি। আমরা 190+ স্কোর চেস করে জিতলাম ওদের কন্ডিশনে। দ্যাট ওয়াজ আ বিগ প্লাস ফর আস। তো এইটাও আমাদের মাথায় আছে এবং হ্যাভিং সেড দ্যাট প্রতিটা টিমই আজকাল তাদের হোম কন্ডিশন ইউজ করে। তো যদি আমাদের ক্ষেত্রে আমরা ইউজ করি তো এই জিনিসটা অনেকে হয়তো নেতিবাচকভাবে দেখে, বাট আই থিঙ্ক যে এন্ড অফ দি ডে বাংলাদেশ টিমের সাফল্যটাই ম্যাটার করে। বাংলাদেশ এলিট ক্রিকেটের দল হয়েও টি-20 বিশ্বকাপে খেলতে হচ্ছে বাছাই পর্বের বাধা ডিঙিয়ে। ব্যাপারটা ভাবাচ্ছে অধিনায়ককেও। 2022 অস্ট্রেলিয়া বিশ্বকাপে তাই মূল মঞ্চে সরাসরি খেলার স্বপ্ন। বিং এ প্লেয়ার, এটা আমিও চাইবো যেন আমরা মেইন স্টেজ থেকে যেন খেলতে পারি এবং যদি আমরা ভালো ক্রিকেট খেলতে পারি, ইমপ্রুভমেন্টের গ্রাফটা যদি আমরা কনসিস্টেন্ট রাখতে পারি, তাহলে প্রবলি ইনশাল্লাহ আমাদের বাছাই পর্ব আর খেলতে হবে না ইনশাল্লাহ। 17 অক্টোবর মাস্কটে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের মিশন শুরু করবে টাইগাররা। আমি সবসময় টিমের রিকোয়ারমেন্ট অনুযায়ী। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। ক্রিকেট ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার সাজেদুল ইসলাম। আম্পায়ার হিসেবে ক্যারিয়ার শুরু করেছেন তিনি। বিকেএসপিতে শেখ কামাল অনূর্ধ্ব 18 জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় ম্যাচ পরিচালনার মধ্য দিয়ে পেশাদার আম্পায়ারের ক্যারিয়ারে অভিষেক হলো তার। তিনি টেস্ট খেলা দ্বিতীয় আম্পায়ার বাংলাদেশের। এর আগে এনামুল হক মনি বাংলাদেশের প্রথম টেস্ট ক্রিকেটার হিসেবে আম্পায়ারিংয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন। 2008 সালে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় সাজেদুলের। 3টি টেস্ট ও 1টি টি-20 খেলেন এই বাঁ-হাতি পেসার। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। প্রায় 2 বছর পর শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধ শুরু। প্রথমবার পরীক্ষা হবে 7 বিভাগীয় শহরে। হল না খোলায় আবাসন সংকটের শঙ্কায় পরীক্ষার্থীরা। কক্সবাজারে গুলিতে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ নিহত।
প্রত্যাবাসন প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকার কারণেই হত্যা ধারণা সচেতন সমাজের খতিয়ে দেখছে পুলিশ। এবং অবশেষে কাটল RT-PCR জটিলতা। করোনা টেস্টের পদ্ধতিতে আমিরাতের সম্মতির পর বিমানবন্দরে নমুনা পরীক্ষা শুরু। দুবাইগামী প্রবাসীদের সন্তোষ। এই ছিল প্রবাসের সময়ে, সঙ্গেই থাকুন সময়।